প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শুনবেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বাংলা ভাষায় লেখা একমাত্র বই, যার নাম পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ, যা লিখেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। আজ শুনবেন এই বইটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা এই বইটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শুনেছেন। আজ শুনবেন এই বইটির তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা, যে অধ্যায়ের ভিতরে থাকছে 5টি পরিচ্ছেদ। 1. বিডিআর সীমান্ত প্রহরী। 2. শত্রু ভাবাপন্ন বিএসএফ। 3. বিডিআরের বীরোচিত ভূমিকা। 4. বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ভারতের চক্ষুশূল। 5. ভারতীয় সেনাবাহিনীতে হিন্দুত্ববাদী জঙ্গিবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। প্রথম পরিচ্ছেদ, বিডিআর সীমান্ত প্রহরী। বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত একমাত্র আধা সামরিক বাহিনীর নাম বিডিআর, বাংলাদেশ রাইফেলস। সুসাহস, উদ্যম মনোবল, আত্মত্যাগ ও দেশপ্রেমের জন্য বিডিআর আমাদের অতি গর্বের ধন, অতন্দ্র প্রহরী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আর্থিক স্বার্থ, এমনকি আঞ্চলিক অখণ্ডতা রক্ষার এবং শত্রু দেশের বিবিধ উস্কানি আক্রমণ মোকাবেলায় প্রথম প্রতিরোধ বাহিনী বিডিআর। এই বাহিনীর রয়েছে দীর্ঘ গৌরবময় অতীত, 200 বছরের বেশি সময়ের ঐতিহ্য, আত্মত্যাগ এবং বীর গাঁথা গৌরবময় ইতিহাসের যোগ্যতম উত্তরাধিকারী আজকের বিডিআর। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সনের 3 মার্চ বিডিআর নামে যে সীমান্ত রক্ষী বাহিনী ঐতিহাসিক যাত্রা শুরু করল, এর মূল যাত্রা শুরু হয় 1795 সনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে এর প্রথম সূচনা ঘটায়। সঙ্গত কারণেই সময়ের প্রয়োজনে সর্বোপরি মানচিত্র, দেশ, শাসন প্রভৃতির পরিবর্তন হওয়ায় বারবার এই বাহিনীর নাম, দায় দায়িত্ব, পোশাক, জনবল, অস্ত্রবল ও প্রশিক্ষণ প্রক্রিয়া নানা বিবর্তনের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছায়। সবকিছুর বিবর্তনে ঘটলেও আজকের বিডিআর অতীত ঐতিহ্য ধারণ করে তার বীরত্ব, স্বদেশপ্রেম, আত্মত্যাগ ও কর্তব্যপরায়ণতা থেকে সামান্যতম বিচ্যুত হয়নি। এই অপ্রতিরোধ্য বাহিনীর ভাগ্যলিপিতে কেবল 25 থেকে 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ডই একমাত্র কলঙ্ক, যা আমাদের অস্তিত্বের শত্রুরা উদ্দেশ্যমূলকভাবেই গভীর চক্রান্তের মাধ্যমে এঁকে দিয়েছে। তথাপি একে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আসুন এর বিবর্তন ও বর্ণাঢ্য ইতিহাসের দিকে সংক্ষিপ্ত দৃষ্টি বুলাই। দ্য ফ্রন্টিয়ার প্রোটেকশন ফোর্স অথবা রামগড় লোকাল ব্যাটালিয়ন, 1795 থেকে 1860। আজকের বিডিআর এর একেবারে আদি নাম ফ্রন্টিয়ার প্রোটেকশন ফোর্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইহা গঠন করে। অচিরেই এর নাম পরিবর্তন করে 1795 সনে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে নবযাত্রা শুরু হয়। ওই সময়ে রামগড় অঞ্চলে সন্ত্রাস দমনের দায়িত্ব এই বাহিনীকে দেয়া হয়। ফ্রন্টিয়ার গার্ডস, 1861 থেকে 1890। 1861 সনে রামগড় লোকাল ব্যাটালিয়ন পুনর্গঠিত এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্রন্টিয়ার গার্ডস তথা বেঙ্গল মিলিটারি পুলিশ নামে যাত্রা শুরু করে। একজন ঊর্ধ্বতন ওয়ারেন্ট অফিসার এর প্রধান ছিলেন। এর 4টি কোম্পানির মধ্যে 3টি যথাক্রমে ঢাকা, কুমিল্লা ও গ্যাংটকে অবস্থান করত। 1799 সনে এই বাহিনীর একটি ক্যাম্প ঢাকার পিলখানার সবুজ চত্বরে স্থাপিত হয়। এর নাম দেয়া হয় স্পেশাল রিজার্ভ কম্প্যাক্ট। বেঙ্গল মিলিটারি পুলিশ, 1891 থেকে 1919। 1891 সনে ফ্রন্টিয়ার গার্ডসকে আবার পুনর্গঠিত করে নতুন নাম বেঙ্গল মিলিটারি পুলিশ দেয়া হয়। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, 1920 থেকে 1946। বেঙ্গল মিলিটারি পুলিশকে আরও শক্তিশালী, কর্মক্ষম করার উদ্দেশ্যে 1920 সনে এর নতুন নাম দেয়া হয় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। এর প্রধান দায়িত্ব ছিল সীমান্ত পাহারা দেয়া। ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর, 1947 থেকে 1971। 1947 সনে উপমহাদেশ বিভক্তির পর সময়ের প্রয়োজনে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসকে নব পর্যায়ে পুনর্গঠন করে ইস্ট পাকিস্তান রাইফেলস মানে ইপিআর নামে সমগ্র পূর্ব পাকিস্তানের সীমান্ত পাহারার দায়িত্ব দেয়া হয়।
কলিকাতা আর্মড পুলিশের কিছু সদস্য এবং পশ্চিম পাকিস্তানের অবসরপ্রাপ্ত 1000 সেনা সদস্যকে ইস্ট পাকিস্তান রাইফেলসের সাথে একীভূত করা হয়। সেনাবাহিনীর অফিসারদেরকে এ বাহিনীতে পাঠানো হয়। এর প্রধান দায়িত্ব ছিল সীমান্ত প্রতিরক্ষা এবং চোরাচালানি বন্ধ করা। 1971 সনে 25 মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়াকালীন এর সদস্য সংখ্যা ছিল 13,445। এদের অধিকাংশই স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেয়। বাংলাদেশ রাইফেলস বিডিআর 1972 থেকে এখন পর্যন্ত। বাংলাদেশ স্বাধীন হবার 1972 সনের 3 মার্চ সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলস সদস্যদের নিয়ে বাংলাদেশ রাইফেলসের যাত্রা শুরু হয়। 2002 সনে একবারের পোশাক পরিবর্তন হলেও 25 থেকে 26 ফেব্রুয়ারি ঘটনার পর 2009 সনে বর্তমান পোশাক প্রবর্তিত হয়। বিডিআরের পূর্বসূরীরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে সরাসরি অংশ নেয়। সাহসী ভূমিকার জন্য ইস্ট পাকিস্তান রাইফেলসের মেজর তোফায়েলকে সর্বোচ্চ সামরিক খেতাব নিশান-ই-হায়দারে ভূষিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে সূচনা লগ্নেই ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যরা অস্ত্র হাতে তুলে নেয়। মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য 142 জন সদস্যকে সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ও মুন্সি আব্দুর রউফকে সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ, 8 জনকে বীর উত্তম, 40 জনকে বীর বিক্রম এবং 91 জনকে বীর প্রতীক উপাধি দিয়ে সম্মানিত করা হয়। বাংলাদেশ রাইফেলসের সদর দফতর ঢাকা মহানগরীর পিলখানায়। এর 11টি সেক্টর হেডকোয়ার্টার যথাক্রমে খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে অবস্থিত। 2009 সনের 25 থেকে 26 ফেব্রুয়ারিতে বিডিআরের সদস্য সংখ্যা ছিল প্রায় 45,000। যদিও প্রতিপক্ষ ভারতের বিভিন্ন মাধ্যমে এর সংখ্যা 68,000 বলে উল্লেখ করা হয়েছে। এখন পূর্ব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, শত্রু ভাবাপন্ন বিএসএফ। এই বাস্তবতা অনস্বীকার্য যে যতই বন্ধু ভাবাপন্ন হোক না কেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশই তার প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচারজনিত সমস্যা বিদ্যমান। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সীমান্ত কেমন ঝঞ্ঝা বিক্ষুব্ধ তা কারও অজানা নয়। পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করে, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের মতো এমন বিপজ্জনক সীমান্ত বিশ্বের অন্যত্র নেই। যদিও দুটি দেশই সরকারিভাবে অহরহ স্বীকার করে যে তাদের মধ্যে অত্যন্ত চমৎকার বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে। সরকারিভাবে কাগজে কলমে যা বলা হচ্ছে, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণরূপে তার পরিপন্থী। দুটি দেশের মধ্যে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বিদ্যমান থাকলে উভয় দেশই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অভিন্ন সমস্যাগুলো দূরীভূত করতে উদ্যোগী হতো। কিন্তু তেমন সদ্ভাব নেই বললেই চলে। প্রতিবেশী 6টি দেশের সাথে ভারতীয় সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ নামক আধা সামরিক বাহিনীর। এর সদর দফতর নতুন দিল্লি। বাংলাদেশ ভারত সীমান্তে মোতায়েনকৃত বিএসএফের উপপরিদপ্তর কলিকাতায়। 5টি সীমান্ত ও 17টি সেক্টর ও একটি নৌ শাখাসহ মোট 66টি ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে মোতায়েন রয়েছে। প্রত্যেকটি সীমান্ত এবং সেক্টর যথাক্রমে আইজি ও ডিআইজির নেতৃত্বে পরিচালিত হয়। প্রত্যেক সেক্টর কয়েকটি ইউনিটে বিভক্ত। প্রত্যেক সেক্টরে 3 থেকে 4 ব্যাটালিয়ন সদস্য রয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন 7টি কোম্পানিতে বিভক্ত। বাংলাদেশের সীমান্তে মোতায়েনকৃত 66টি ব্যাটালিয়নের মধ্যে 30টি ব্যাটালিয়ন দক্ষিণ উত্তর বাংলা সেক্টরে, 11টি ব্যাটালিয়ন আসাম মেঘালয় সেক্টরে, 15টি ব্যাটালিয়ন ত্রিপুরা সেক্টরে এবং 10টি ব্যাটালিয়ন কাছাড় মিজোরাম সেক্টরে মোতায়েন করা হয়েছে। সরকারিভাবে বাংলাদেশ ভারত সীমান্তে 66,000 বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে এদের সংখ্যা 80,000-এর ওপর। 2007 সনে 1 মে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্মকর্তাদেরকে উপরোক্ত তথ্য অবহিত করেন। আধুনিক অস্ত্র সজ্জিত বিএসএফ। বাংলাদেশ সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যরা ইসরায়েলে নির্মিত অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। এছাড়া একটি বিশেষায়িত গ্রুপ প্রত্যেকটি ইউনিটের সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে থাকে।
সারা বিশ্বের সেরা অস্ত্রে বিএসএফ সজ্জিত হলেও ইদানিং ইসরায়েল হতে আরও আধুনিকতর অস্ত্র এনে বিএসএফকে আরও শক্তিশালী করা হয়েছে। আমদানিকৃত অস্ত্রের মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল গালিন, অ্যাজল্ট রাইফেল, টেভর 21, M16 অ্যাজল্ট রাইফেল, MPC-1 স্নাইপার রাইফেল, MP5 সাবমেশিন গান। ওপরে বর্ণিত আধুনিক অস্ত্র ছাড়াও বিএসএফকে রাতের অন্ধকারে দর্শনযোগ্য বাইনোকুলার সহ আরও নানাবিধ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। বিডিআরের সমস্যা। বাংলাদেশ ভারত দীর্ঘবেড়ি সীমান্ত পাহারাদানে জনবল, অস্ত্র, শক্তি ও অন্যান্য সুবিধা এবং সম্পদের দৃষ্টিকোণ থেকে বিএসএফের তুলনায় বিডিআর অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে। সীমান্তের ভারতীয় অংশে ভূমি থেকে 6-7 ফুট উঁচু পাকা রাস্তা রয়েছে। এসব সড়কে বিএসএফ সদস্যরা জিপ ও অন্যান্য যানবাহন যোগে দ্রুত যাতায়াত করতে পারে, যা তাদের নজরদারিকে অধিকতর কার্যকর ও সহজতর করেছে। এ সুবিধা তাদের সময়ক্ষেপণ না করেই শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। উভয় দেশের মধ্যে গুলি বিনিময় কিংবা সংঘর্ষের সময় ভারতীয় অংশের উঁচু সড়ক বিএসএফকে রক্ষাত্মক সুবিধা দেয়। অন্যদিকে ভারত প্রায় অর্ধেকের বেশি সীমান্তে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং বাকি অংশে বেড়া নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এসব ব্যবস্থাদি বিএসএফকে নিঃসন্দেহে বিডিআরের তুলনায় সীমান্ত পাহারায় সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। এখন পর্যন্ত সীমান্তে বাংলাদেশের অংশে কোনো পাকা সড়ক নির্মিত হয়নি। বিডিআর জওয়ানরা তাই পায়ে হেঁটে সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে। এই কারণে সীমান্তের কোনো অংশে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা ভারতীয়দের অনুপ্রবেশের খবর পেলেও বিডিআর জওয়ানরা তাৎক্ষণিক অকুস্থলে হাজির হতে পারে না। তাদের কাছে যেসব সেকেলে অস্ত্র রয়েছে সেগুলোর ব্যবহারের মেয়াদ বহু আগেই ফুরিয়ে গেছে। সহজেই অনুমেয় যে বিডিআর জওয়ানরা কত সামান্য শক্তি ও সম্পদ দিয়ে এ দীর্ঘ বৈরী সীমান্ত পাহারা দিচ্ছে, তাদের এই দুরূহ দায়িত্ব পালনে সক্ষম করছে। প্রচারণার ক্ষেত্রেও বিএসএফ বিডিআরের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দলমত নির্বিশেষে বিএসএফের অনুকূলে জনমত তৈরি করে থাকে। অন্যদিকে বাংলাদেশি কোনো কোনো সংবাদ মাধ্যমের অবস্থান বিপরীত মেরুতে। বাংলাদেশের সীমান্তে বিএসএফ সদস্যদের অমানবিক আচরণ তথা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের কোনো সমালোচনা নেই। অন্যদিকে বাংলাদেশি কোনো কোনো সংবাদপত্র বিডিআর বিরোধী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ঘাঁটি রয়েছে এমন সংবাদ পরিবেশন করে, মূলত ভারত তথা বিএসএফের দাবির অনুকূলে কাজ করছে। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল ও বিতর্কিত করার লক্ষ্যে ভারতীয় নীতি, অবস্থান ও স্বার্থের অনুকূলে এসব সংবাদ মাধ্যম ভারতের মুখপাত্র হিসেবে কাজ করছে, যা বিডিআরের মনোবলকে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত করছে। সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে বিএসএফ বিশেষ এলাকার ওপর তথাকথিত কর্তৃত্ব প্রতিষ্ঠার কৌশল ব্যবহার করে। কোনো এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার মানে হল সীমান্তে মানুষ ও মালামালের অবৈধ গমনাগমনের বাধা সৃষ্টি করা। এই বাধা দুই ধরনের, কৃত্রিম এবং মানব সম্বলিত। কৃত্রিম বাধা হল উঁচু কাঁটাতারের বেড়া এবং এর সমান্তরাল পাকা সড়ক। বেড়া মানুষের অনুপ্রবেশে বাস্তব বাধা হিসেবে কাজ করে। অন্যদিকে পাকা সড়ক বিএসএফকে দ্রুত, আরামে এবং নিরাপদে দূরবর্তী স্থানে যাতায়াতে সাহায্য করে। অন্যদিকে মানব সৃষ্ট বাধা হল সীমান্ত চৌকি, চেকপয়েন্ট, পর্যবেক্ষণ টাওয়ার, পায়ে হেঁটে ভ্রাম্যমাণ পাহারা, স্থল ও নৌযানের ব্যবস্থা। রাত্রিকালীন পাহারার জন্য প্রতি 300 গজ পরপর চেকপোস্ট রয়েছে, যেখানে 3 থেকে 4 জন বিএসএফ সদস্য মোতায়েন থাকে। ভারতীয় ভূখণ্ডের অনুপ্রবেশ রোধে সীমান্তের গোপন স্থানে টহল দল ওত পেতে থাকে। চোরাচালান বা অনুপ্রবেশের কোনো তথ্য পেলে বিএসএফ স্থানীয় পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালায়। বিশেষ নজরদারি এবং নতুন সীমান্ত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলায় বিএসএফের সীমান্ত পাহারা ব্যবস্থাপনা বিডিআর এর তুলনায় বহুলাংশে সুবিধাজনক অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে প্রাথমিক অবস্থায় ভারতীয় সীমান্ত চৌকিগুলো 9 মাইল পরপর কিংবা তারও বেশি দূরবর্তী স্থানে ছিল। বিএসএফের অবস্থান ছিল হালকা পাতলা ধরনের ছড়িয়ে ছিটিয়ে, ফলে সীমান্ত পাহারা ছিল চরমভাবে অকার্যকর। এ অবস্থায় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত চৌকিগুলোর দূরত্ব 2.5 কিলোমিটার কিংবা 3.5 কিলোমিটারে কমিয়ে আনতে সুপারিশ করে।
তবে ভৌগোলিকভাবে দুর্গম ও বন্ধুর স্থানসমূহে এ সুপারিশ কার্যকর নাও হতে পারে। অন্যদিকে স্পর্শকাতর এলাকার চৌকিগুলোতে এক প্লাটুনের পরিবর্তে এক কোম্পানি বিএসএফ সদস্য মোতায়েনের সুপারিশ করা হয়েছে। সীমান্তে বিএসএফের অবস্থান জোরদার করার জন্য ভারত সরকার ট্রান্স ফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি আন্তঃসীমান্ত গোয়েন্দা সংস্থা গঠন করেছে। এই সংস্থা বাংলাদেশ সীমান্তে বিবিধ ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যা বিএসএফের কর্মদক্ষতা ও ক্ষিপ্রতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নন কমিশনড অফিসারদের এ সংস্থায় নেওয়া হয়েছে, যারা ইতোপূর্বেই প্রশিক্ষণ প্রাপ্ত। তথ্য সংগ্রহণার্থে তাদেরকে প্রায়ই বাংলাদেশে প্রেরণ করা হয়। এবার যে পরিচ্ছেদটি পড়ব এর নাম বিডিআরের বিরচিত ভূমিকা। বাংলাদেশের ৪,৪৫৬ কিলোমিটার সীমান্ত পাহারা ও রক্ষার প্রাথমিক দায়িত্ব আধা সামরিক বাহিনী বিডিআরের ওপর ন্যস্ত। অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে তারা এ দায়িত্ব পালন করছে। সীমিত শক্তি দিয়ে সীমান্তে চোরাচালান যতদূর সম্ভব বন্ধ করে তারা বাংলাদেশের অর্থনীতি ও শিল্প কারখানা সচল রাখতে সাহায্য করে। বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে সরকারের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণমূলক কাজে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিডিআর সম্ভাব্য সব ক্ষেত্রে ভূমিকা রাখছে। সীমান্ত রক্ষার প্রধান দায়িত্ব ছাড়াও বিডিআর বিভিন্ন সামরিক অভিযানে তাদের সাহস, শৌর্য, শৃঙ্খলা, স্বদেশপ্রেমের অতুজ্জ্বল প্রমাণ রেখেছে। চোরাচালান, অবৈধ জবরদখল, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, চুরি ডাকাতি, অপহরণ, শিশু ও নারী পাচার, সীমান্ত খুঁটি স্থানান্তর রোধ, সীমান্ত হামলা প্রতিরোধে বিডিআর প্রশংসনীয় ভূমিকা পালন করে। এছাড়া বিরোধপূর্ণ ভূমি এবং অপদখলীয় এলাকা ব্যবস্থাপনায় শূন্যরেখা গজ বরাবর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সীমান্ত নদীর গতি এবং সীমানা চিহ্নিত হয়নি এমন ভূমির উপর নজরদারি বিডিআরের কর্মপরিধির অন্তর্ভুক্ত। দুর্ভাগ্যবশত একেবারে রক্ষণাত্মক অবস্থানে থাকা সত্ত্বেও বিডিআরকে প্রতিদিনই বিএসএফের উস্কানিমূলক তৎপরতার কারণে তাদের সাথে সীমিত আকারে হলেও সংঘর্ষে তথা লড়াইয়ে লিপ্ত হতে হয়। যাদের সীমান্ত অঞ্চলে বসবাসের অভিজ্ঞতা নেই তারা বুঝতে পারবেন না কেমন অস্থিতিশীল, অশান্ত, ঝুঁকিপূর্ণ পরিবেশ সেখানে বিরাজ করছে। অধিকাংশ সীমান্ত চৌকিতে বিডিআর বিএসএফের অনুপাত হল 1:10। বিএসএফ প্রায় সারাদিনই বিডিআরকে সংঘর্ষে লিপ্ত থাকতে প্ররোচিত করে, যাতে চোরাচালান ও অন্যান্য দুষ্কর্ম নির্বিঘ্নে চলে। এমন দিন খুব কমই অতিবাহিত হয় যখন সীমান্তে কোনো না কোনো বিডিআর সদস্যদের রক্ত ঝরে না। তথাপি আমাদের বিডিআরের বীর জওয়ানরা সংখ্যা ও অস্ত্রবলে বহুলাংশে দুর্বল হলেও কেবলমাত্র স্বদেশ প্রেমে বলীয়ান হয়ে বিএসএফকে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণে রাখছে। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের বর্ণনা মতে ও রৌমারীতে বিডিআরের হাতে বিএসএফের বিব্রতকর পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত সবসময় বিডিআরের উপর মরণাত্মক আঘাত হানার চক্রান্ত আঁটছিল। বিডিআর জওয়ানরা যুদ্ধক্ষেত্রে অতীব দুর্দান্ত এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে সীমান্ত পাহারা দিচ্ছে। প্রতিদিন তাদের রক্ত ঝরছে। সাম্প্রতিক সময়ে বিডিআরের বিরুদ্ধে যে বিরূপ জনমত তৈরি করা হয়েছে তা কোনোভাবেই এই আধা সামরিক বাহিনীর জন্য শুভ নয়। অকেজ নৈতিকভাবে দুর্বল বিডিআর কাদের স্বার্থে ও উপকারে আসে তা অনুধাবনে তেমন বিদ্যা বুদ্ধির প্রয়োজন নেই। সরকার সবসময়ই বিডিআরকে চরম ঘৃণার চোখে দেখে এবং তাদের সাথে চরম অবমাননামূলক আচরণ করে। দুর্বল ও ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন বিডিআর, এমনকি সম্ভব হলে বিডিআরের অবলুপ্তি সম্পূর্ণরূপে ভারতের স্বার্থের অনুকূলে যাবে। কার্যকর ও সুশৃঙ্খল বিডিআরের উপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি ও সীমান্ত পাহারাকে দুর্বল করা ভারতের জন্য বিরাট বাধা বিশেষ। ভারত বহুদিন থেকে এ বাধা উপড়ে ফেলতে সক্রিয় চক্রান্তে লিপ্ত রয়েছে। বিডিআর মূলত ভারতের আগ্রাসী স্বপ্ন বাস্তবায়নে চরম বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। চোরাচালান রোধ ছাড়াও বিডিআর ভারতীয়দের পুশিন চক্রান্ত এবং অনুপ্রবেশ প্রতিহত করাসহ নানাবিধ সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় ভারত ক্ষুব্ধ। তদুপরি বিডিআর তথাকথিত পরাশক্তিসুলভ দাদাগিরি ও আস্ফালনকে ধুলায় মিশিয়ে দিয়েছে। যখনই বিএসএফ বাংলাদেশের কোনো এলাকা দখলে সচেষ্ট হয়েছে, বিডিআর তাৎক্ষণিক তা সাফল্যের সাথে ব্যর্থ করে দিয়েছে।
2001 সনে পদুয়া ও রৌমারীতে বিএসএফের চরম পরাজয় ভারতীয়দের মনে তীব্র বেদনা ও প্রতিশোধ স্পৃহা জাগিয়েছে। বিএসএফের এইসব অবমাননাকর পরাজয়ের প্রতি ইঙ্গিত করে ভারতীয় কলামিস্ট নান্নুদ্ধি কাউর লিখেছেন, 15 থেকে 16 এপ্রিল 2001 রাতে পূর্ব সীমান্তে গোলমাল শুরু হয়। যখন ভারতের অধিকৃত গ্রাম পদুয়া বাংলাদেশ রাইফেলস দখল করে নেয়, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এ ব্যাপারে সম্পূর্ণ বেমালুম ছিল। ভারতীয় পক্ষে গোয়েন্দা তৎপরতা সম্পূর্ণ ব্যর্থ হয়। সবচেয়ে বিব্রতকর দিক হল, পদুয়া আক্রমণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর কিছু করায় বিষয়টি ভাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদুয়া দখলের প্রতিশোধ হিসেবে বড়াইবাড়ি গ্রামের একটি সীমান্ত চৌকি দখল এবং তা ধ্বংস করার নির্দেশ দেয়। ভারতীয় সাময়িকী ফ্রন্টলাইনের ঢাকা প্রতিনিধি বাংলাদেশি সাংবাদিক হারুন হাবিব পদুয়া ঘটনার পটভূমির বিশদ বিবরণ তুলে ধরেন। ভারতের মেঘালয় সীমান্তবর্তী সিলেটের তামাবিল অঞ্চলে পদুয়া একটি বাংলাদেশি ছিটমহল, যা 1971 সনের মুক্তিযুদ্ধের সময় থেকে অপদখলীয় হিসেবে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এই যুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধারা কৌশলগত এই সীমান্ত গ্রামে শিবির স্থাপন করে। যেহেতু মুক্তি সংগ্রামে ভারত সার্বিক সহযোগিতা প্রদান করেছে, সেই সুবাদে বিএসএফও এই শিবির ব্যবহার করত। যুদ্ধ শেষে বিএসএফ এই শিবির থেকে প্রত্যাহার করেনি। প্রতিবেশী দুই দেশের মধ্যে আরও বড় ধরনের বিব্রতকর সমস্যা সমাধানের অপেক্ষায় থাকায় পদুয়া তেমন উল্লেখযোগ্য বিষয় হিসেবে গুরুত্ব পায়নি। ভারতের মূল ভূখণ্ডের সাথে পদুয়ার সংযোগ সাধনের জন্য একটি পাকা সড়ক নির্মাণে বিএসএফ উদ্যোগ নিলে বিডিআর তৎপর হয়ে ওঠে। সড়ক নির্মাণ অবৈধ, আন্তর্জাতিক আইনের এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তির লঙ্ঘন বিধায় বিডিআর বিএসএফকে পতাকা বৈঠকে বসার অনুরোধ করে। এই অনুরোধ কোনো আমলে না নেয়ায় 15 এপ্রিল রাতে বিডিআর তৎপর হয়ে বিনা রক্তপাতে পদুয়া দখল করে নেয়। পদুয়ায় ভারতীয় বিএসএফের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়ার বিশদ বিবরণ দিয়ে হারুন হাবিব এই সাময়িকীতে লিখেছেন, পদুয়া পরাজয়ের ব্যথা প্রশমিত হবার আগেই পদুয়া হতে 80 কিলোমিটার দূরে আসাম সংলগ্ন রৌমারী মাইনকার চর এলাকার বড়ইবাড়ি আক্রমণের ঘটনা ঘটে। 18 এপ্রিল 2001 একেবারে প্রত্যুষে অধিকাংশ বাংলাদেশি সৈনিকের ভাষ্যমতে পদুয়ার প্রতিশোধ গ্রহণার্থে ভারী অস্ত্রসজ্জিত প্রায় 300 বিএসএফ জওয়ান বড়ইবাড়ি বিডিআর চৌকি আক্রমণ করার জন্য রৌমারীতে প্রবেশ করে। বড়ইবাড়ির অপদখলীয় বাংলাদেশের নিয়ন্ত্রিত ভূমি। 18 থেকে 19 এপ্রিলের সংঘর্ষে বিএসএফ মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ঘটনার বিবরণে প্রকাশ, বিএসএফ হামলা চালালে বিডিআর তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণার্থে গুলি বর্ষণ করেনি। বিএসএফকে এ ধারণা দেওয়ার জন্যই যে ওই শিবিরে কেউ নেই। নিকটবর্তী সীমান্ত চৌকি হতে দ্রুত বিডিআর সদস্যদের সমাবেশ ঘটিয়ে এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিডিআর পূর্ণাঙ্গ পাল্টা হামলা চালায়। দুদিনের বেশি সময় ধরে ব্যাপক গোলাগুলি বিনিময় চলে। 10,000 গ্রামবাসী তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে যায়। যুদ্ধ অব্যাহত থাকার কারণে বিএসএফ সৈন্যদের লাশ 2 দিনেরও বেশি সময় ধরে ধান খেতে পড়ে থাকে। স্থানীয় জনগণ মাঠ থেকে বেশ কটি লাশ উদ্ধার করে বিডিআরের কাছে হস্তান্তর করে। আহত 2 জন বিএসএফ সদস্যকে চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয়। উল্লেখ্য যে ভারত অতর্কিতে এককভাবে বিনা উস্কানিতে গোপনে বিএসএফ হায়নাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের নির্দেশ দেয়। বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে ওয়াকিবহাল হয়ে বিডিআর জওয়ানরা সাহস ও উপস্থিত বুদ্ধি খাটিয়ে শত্রু বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। বিএসএফ সৈন্যরা তাদের লজ্জা ঢাকার জন্য তাদের মৃত সহকর্মীদের অসংখ্য লাশ নিয়ে ভারতীয় ভূখণ্ডে সরে যায়। এতদসত্ত্বেও বাংলাদেশ ভূখণ্ডে 16টি লাশ ধান খেতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো বিএসএফ সদস্যরা খুঁজে পায়নি। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান জানান, 3 শতাধিক বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে। এদের মধ্যে 137 জন নিহত হয়। অভিযানে 3 জন বিডিআর সদস্য শহীদ হন। ইহা ছিল ভারতের জন্য চরম অপমানজনক পরাজয়। বিডিআর সদর দফতর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় লোকসভায় দাবি জানানো হয়। পদুয়া ও বড়ইবাড়িতে পরাজয়ের প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে পরবর্তী বছর বিএসএফ আখাউড়ায় বিডিআর শিবিরে আক্রমণ করেন।
বিডিআর বিএসএফের আক্রমণ প্রতিহত করে। এতে বিএসএফ তার জনৈক কোম্পানি কমান্ডারকে হারায়। এই ঘটনার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ভারত কোনো অবস্থাতেই তার পোশাকের অর্থাৎ সশস্ত্র বাহিনীর অবমাননা সহ্য করবে না। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সিআইডি সোয়ামী দাবি করেন যে 16 জন বিএসএফ সদস্যদের হত্যাকারীদের শাস্তি দিলেই বাংলাদেশ ভারতের আস্থা অর্জন করতে পারবে। তদানুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহ বিএসএফ সদস্যদের কথিত হত্যাকারীদের একটি তালিকা প্রস্তুত করে। কথিত এই তালিকায় তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল আহসান নাজমুল আলিম চৌধুরী, ময়মনসিংহ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ওয়াহাব, রংপুর ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আব্দুল মতিন, চট্টগ্রাম ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল কবির এবং বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুল রহমান প্রমুখের নাম রয়েছে। ভারতীয় মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্বিতীয়বার এমনটি ঘটলে ভারত অপ্রস্তুত থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে। এবার যে পরিচ্ছেদটি পড়ব এর নাম বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ভারতের চক্ষুশূল। 1971 সনের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের আগেই ভারত বাংলাদেশকে পদানত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। একই উদ্দেশ্যে ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভ্রূণ হত্যার ক্ষেত্রেও প্রস্তুত করে রাখে। কারণ ভারতীয় নীতি নির্ধারকদের এই দূরদৃষ্টি ছিল যে তাদের আধিপত্যবাদী আগ্রাসন ও অখণ্ড ভারত প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী চরম বাধা হয়ে দাঁড়াবে। বাংলাদেশে পেশাদার সশস্ত্র বাহিনী গঠন ও লালন প্রতিহত করার উদ্দেশ্যে ভারত 1971 সনের নভেম্বর মাসে ভারতে আশ্রিত প্রবাসী বাংলাদেশ সরকারকে এক অসম আত্মহত্যাসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। এই চুক্তির দুটির শর্ত ছিল সশস্ত্র বাহিনী সংক্রান্ত। এসব শর্তে বলা হয়, 1. ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বাংলাদেশে একটি আধা সামরিক বাহিনী গড়ে তোলা হবে, যা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শক্তিধর ও অধিকতর কার্যকর হবে। 2. বাংলাদেশ তার সমুদয় সামরিক যন্ত্রপাতি ভারত থেকে সংগ্রহ করবে এবং ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকবে। 1972 সনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই অসম চুক্তি এবং ভারতীয় চাপ অবজ্ঞা করে পেশাদার নিয়মিত সশস্ত্র বাহিনীর গোড়াপত্তন করেন। পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত বাংলাভাষী সদস্যদের সমন্বয়ে, যাদের অধিকাংশই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সীমিত জনবল ও সম্পদ দিয়ে সীমিত পরিসরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের মজুদকৃত পাকিস্তান সশস্ত্র বাহিনীর সমুদয় অস্ত্র ও সামরিক যানবাহন লুট করে ভারতে নিয়ে যায় বিধায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে শূন্য হাতে যাত্রা শুরু করতে হয়। তথাপি বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন ভারত সরকার এবং তাদের বাংলাদেশি চরদের তীব্র বিরোধিতার মুখে পড়ে। তাদের যুক্তি ছিল, যেহেতু বাংলাদেশের 3 দিকের সীমান্ত বন্ধু রাষ্ট্র ভারত বেষ্টিত এবং দক্ষিণের সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বিদ্যমান, তাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো প্রয়োজন নেই। এ ধরনের যুক্তি ভারতের সাথে গভীর সম্পর্ক এবং ভারতের চাপ উপেক্ষা করে বাংলাদেশের নীতি নির্ধারকরা সশস্ত্র বাহিনী গঠন ও লালনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দূরদর্শিতার সাথে ক্ষুদ্রাকার এ বাহিনীর জনবল ধীরে ধীরে বৃদ্ধি করে একে আধুনিক বাহিনীতে পরিণত করেন, যা কালক্রমে বিডিআর, পুলিশ আনসার, গ্রাম পুলিশ, সর্বোপরি জনগণের সহযোগিতায় বিদেশি হামলা প্রতিহত করতে মোটামুটি ক্ষমতা অর্জনে সক্ষম হয়। এ ধরনের যৌথ জনপ্রতিরোধ যে কোনো শক্তিধর আগ্রাসী হামলা প্রতিহত করে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের সুদূর প্রসারী রণকৌশল অনুধাবন করে ভারত নব্য প্রতিষ্ঠিত সশস্ত্র বাহিনীকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য প্রকাশ্য ও গোপন চক্রান্তের আশ্রয় নেয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে ধ্বংস করার উদ্দেশ্যে 1975 সনের মধ্য আগস্টে ভারত জঘন্য ও দুঃসাহসিক ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালায়। সৌভাগ্যবশত ওই চক্রান্ত অঙ্কুরেই ব্যর্থ হয়। 1975 সনের 14 আগস্ট নোয়াখালী জেলার রামগতি থানাধীন তোরাবগঞ্জের চরাঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা ভারতীয় সেনাবাহিনীর 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তী দিন তাদের লাশ কলিকাতায় পাঠানো হয়।
কলিকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা ও আজকাল এবং নয়াদিল্লি থেকে প্রকাশিত সাপ্তাহিক রেডিয়েন্স সহ কতিপয় ভারতীয় সংবাদপত্র বারবার প্রশ্ন তোলে কেন হেলিকপ্টারটি এই দুইজন ভাগ্যাহত সেনা কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ে। ভারত সরকার আজ পর্যন্ত ওই ঘটনা সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেনি। বাংলাদেশের সরকারি মহল একই পন্থা অনুসরণ করে আজ পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেনি। তথাপি বিভিন্ন কঠোর গোপনীয়তা, আইনি প্রতিবন্ধকতা এবং সরকারি ও কূটনৈতিক নিষেধাজ্ঞা পেরিয়ে এই অতি স্পর্শকাতর খবর বিমানবাহিনী সদর দফতর ও ঢাকা সেনানিবাসে ফাঁস হয়ে যায়। এতে বলা হয় যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ভেঙে দিয়ে একে আগরতলাস্থ ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের অধীনস্থ করার একটি গুরুতর ও স্পর্শকাতর চুক্তির কপি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা হেলিকপ্টার যোগে ঢাকায় আসেন। অন্যান্যের মধ্যে তৎকালীন সেনাবাহিনী প্রধান ওই চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর হেলিকপ্টারটি সেনা কর্মকর্তাদ্বয়কে নিয়ে আগরতলায় যায়। চুক্তি স্বাক্ষরের বিষয়টি সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের অভিহিত করে হেলিকপ্টারটি কর্মকর্তাদ্বয়কে নিয়ে আগরতলা হতে কলিকাতার পথে যাত্রা করে। ইতিমধ্যে বিষয়টি যেহেতু এয়ার হেডকোয়ার্টার ও ঢাকা সেনানিবাসে ছড়িয়ে পড়েছে, তাই সশস্ত্র বাহিনী ও দেশ রক্ষার তাগিদে দেশপ্রেমিক বিমান বাহিনী হেলিকপ্টারটিকে ভূপাতিত করে। হেলিকপ্টারটিকে ভূপাতিত করে এই গভীর চক্রান্তটি ব্যর্থ করে দেয়। দৈনিক সংগ্রামে অতি সম্প্রতি এই দুর্দান্ত স্পর্শকাতর তথ্য প্রকাশিত হবার পর ভারতীয় দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। অন্যদিকে আমি আমার রচিত বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ শীর্ষক গ্রন্থে দৈনিক সংগ্রামে প্রকাশিত তথ্যটি উদ্ধৃত করেছি। গ্রন্থটি ডিজিএফআই, ভারতীয় দূতাবাস সহ বিভিন্ন মহলে পাঠানো হয়েছে, কিন্তু কোনো মহল থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া কিংবা প্রতিবাদ আসেনি। এর মানে হলো দৈনিক সংগ্রামে প্রকাশিত তথ্যটি যথার্থ ও সঠিক। নোয়াখালীতে যে একটি ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা ওই সময়কার ঢাকার দৈনিক পত্রিকায় এসেছিল, কিন্তু কোনো বাড়তি মন্তব্য বা কারণ বলা হয়নি। উল্লেখ্য যে ওই সময়ে বাংলাদেশি সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না। 4টি দৈনিকই ছিল সরকারি নিয়ন্ত্রণে। সম্ভবত এই কারণেই ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হবার খবর প্রকাশিত হলেও এর কারণ প্রসঙ্গে কিছুই বলা হয়নি কিংবা তদন্তও অনুষ্ঠিত হয়নি। ঠিক এর পরদিন শেখ মুজিব নিহত হবার কারণে বিষয়টি একেবারে ধামাচাপা পড়ে যায়। অন্যথায় হয়তো এ নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে যেত। ভারতের এই জঘন্য খেলা ব্যর্থ হবার পরেও বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ভারতীয় চক্রান্ত থেমে যায়নি, বরং এ চক্রান্ত আরও বহুগুণে বেড়ে যায়। একে চিরতরে নির্মূল করার জন্য ভারত তার চরদের মাধ্যমে তথাকথিত বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি সংগঠন গড়ে তোলে। তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে ইন্ধন জুগিয়ে প্রতিরক্ষা বাহিনীর বহু সৈনিক ও অফিসারকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। প্রেসিডেন্ট জিয়াকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি 19টি অভ্যুত্থানের পরপরই প্রতিরক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সৈনিক সঙ্গত কারণেই কোর্ট মার্শালের মুখোমুখি হতে হয়। এতদসত্ত্বেও ভারতীয় চক্রান্তের মধ্যে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী আজ শক্ত অবস্থানে থেকে সারা বিশ্বের প্রশংসায় অভিষিক্ত। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী নিজস্ব দক্ষতা, সাহসিকতা, দায়িত্বপরায়ণতা, অনন্য নিষ্ঠা ও শৃঙ্খলা বোধের জন্য বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার শীর্ষে অবস্থান করা সত্ত্বেও ভারত তার মাসোহারা প্রাপ্ত চরদের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর অপ্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারণা অব্যাহত রেখেছে। আমাদের এক শ্রেণীর চিহ্নিত রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র সংগঠন, সাংবাদিক প্রমুখ প্রকাশ্যে বিশাল ভারতীয় বাহিনীর বিপরীতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা প্রসঙ্গে নানা অবান্তর প্রশ্ন ও যুক্তি উত্থাপন করে। অযৌক্তিক বক্তব্যকে যুক্তি হিসেবে ব্যবহার করে ভারতমুখী এসব তাবেদার প্রতিরক্ষা বাহিনীর জন্য যে সামান্য অর্থ বরাদ্দ করা হয় তা বাতিল করে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ব্যবহারের দাবি তোলে। ভারতপন্থী হিসেবে পরিচিতি একটি দৈনিকের সম্পাদক মতিউর রহমান 1999 সনে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছিলেন যে ধরাধামে নাকি বাংলাদেশের কোনো শত্রু নেই। শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এক সেমিনারে প্রতিরক্ষা বাহিনী তুলে দেওয়ার জন্য পরোক্ষভাবে ওকালতি করেছিলেন।
পিলখানায় সেনা কর্মকর্তাদের নির্মম হত্যার ঘটনাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার বাণিজ্য মন্ত্রী ফারুক খান প্রকাশ্যে দাবি করেছেন যে প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরে জঙ্গিপনার অনুপ্রবেশ ঘটেছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ তথাকথিত এক গবেষণাপত্রে দাবি করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্তদের ৩৫% নাকি মাদ্রাসায় শিক্ষা নিয়ে এসেছেন। ওয়ালিয়ার রহমান নামক ভারতমুখী জনৈক সাবেক কূটনীতিক সম্ভবত শেখ হাসিনার আশীর্বাদ পাবার উদ্দেশ্যে সজীব ওয়াজেদের কথিত গবেষণায় বর্ণিত পরিসংখ্যান সমর্থন করেন। একই ভুয়া পরিসংখ্যান ও দাবির অনুকূলে ঢাকার এবং ভারতের সংবাদ মাধ্যমে বেশ হইচই পড়ে। এতে বোঝা যায় সেনাবাহিনীর দুর্দিনে সেনাবাহিনীর বিরুদ্ধে এমন মিথ্যে দাবি ও প্রচারণা ছিল পাতানো খেলা বিশেষ। ভারতীয় কূটনৈতিক বলয় ও সংবাদ মাধ্যম এবং তাদের বাংলাদেশি তাবেদার শ্রেণী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হতে বহিষ্কার করার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের মিথ্যে অভিযোগ তোলে, যেখানে ভারতের লেলিয়ে দেয়া সশস্ত্র চাকমা সন্ত্রাসীরা বাংলাদেশের 1 অবিচ্ছেদ্য এলাকা বিচ্ছিন্ন করে তথাকথিত ঝুংল্যান্ড প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। অন্যদিকে ভারত সৃষ্ট এর মুখপাত্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলিকাতা কনফারেন্স নামক একটি সহযোগী শাখার 4th বার্ষিক সম্মেলন 1 ফেব্রুয়ারি 2009 কলিকাতার সুভাষ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আগতদের অধিকাংশই ছিল ভারতীয় নাগরিক। বাংলাদেশ থেকে কেবলমাত্র 2-4 জন ভারতীয় চর ওই তথাকথিত সম্মেলনে উপস্থিত ছিল। ইহার প্রধান আকর্ষণ ছিল শাহরিয়ার কবিরের হিউম্যান বিং ও মালাউন শীর্ষক তথাকথিত একটি প্রামাণ্য চিত্র। উল্লেখ্য, শাহরিয়ার কবির সবার কাছে ভারত বান্ধব হিসেবে পরিচিত। ওই প্রামাণ্য চিত্রে দাবি করা হয় যে বাংলাদেশে সংঘটিত সর্বাধিক নির্যাতন ও নিষ্পেষণের জন্য রাষ্ট্র, ধর্ম, ইসলাম, সেনাবাহিনী এবং এর গোয়েন্দা সংস্থা দায়ী। ইসলাম ও আর্মি নির্মূল না করা পর্যন্ত এই সংকটের সমাধান হবে না। বাংলাদেশ হতে ইসলাম ও সেনাবাহিনী তুলে দেওয়ার জন্য সম্মেলনে ভারতসহ পরাশক্তিসমূহের সহযোগিতা কামনা করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক সদস্য নিয়োগ প্রাপ্তির পর ভারত একাধারে উদ্বিগ্ন ও বেপরোয়া হয়ে ওঠে, কেননা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা, শৃঙ্খলাবোধ, সাহসিকতা ও দায়িত্বপরায়ণতার জন্য ঈর্ষণীয় সুখ্যাতি ও সুনাম অর্জন করে। এই মিশনে যোগদান করে তারা বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পায়। এছাড়া সারা বিশ্বের সেরা সামরিক কর্মকর্তা ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্রের সাথে পরিচিত হবার সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যুদ্ধ ও প্রতিরোধ অভিযানের অভিজ্ঞতা সঞ্চয় করে। সর্বোপরি বিশ্বের শক্তিধর দেশসমূহের সংস্পর্শে যাওয়ার সুযোগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পরোক্ষভাবে হলেও আরও সুদৃঢ় ও শক্তিশালী করে। ভারত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আকাশ ছোঁয়া সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা, সর্বোপরি অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার লক্ষ্যে নানাবিধ প্রচারাভিযান চালায়। পিলখানায় সেনাবাহিনী বিরোধী গণহত্যার মাত্র কদিন আগে আওয়ামী লীগ এবং তার জোটভুক্ত দলভুক্ত সংসদ সদস্যদের জাতীয় সংসদে প্রদত্ত সমালোচনামূলক বক্তব্য সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। পিলখানায় সেনা কর্মকর্তাদের নিধনের সময় এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াকে বিডিআরে নিয়োজিত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপমানসূচক অপবাদ প্রচারে লিপ্ত হতে দেখা যায়। তাদের চরম দুর্নীতিবাজ, স্বৈরাচার ও নির্মম হিসেবে চিহ্নিত করে পরে সেনাবাহিনীর ভাবমর্যাদা ম্লান করতে এ চ্যানেলগুলো যেন প্রতিযোগিতায় নেমেছিল। বিডিআর জওয়ানদের দাবি দেওয়া প্রচারের নামে এই চ্যানেলগুলোতে প্রতিবেদকরা মূলত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অগ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করেছে, যা যাচাই বাছাই না করেই সম্প্রচার করা হয়। বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রদত্ত তথ্য কিংবা অভিযোগ কতখানি সত্য, যথার্থ ও বিশ্বাসযোগ্যতা খতিয়ে না দেখেই এ ধরনের ঢালাও প্রচারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য সুবিবেচনাপ্রসূত ছিল না। এ ধরনের প্রচারণা দর্শক শ্রোতাদের মধ্যে কেমন নেতিবাচক প্রভাব ফেলবে তা হিসেব না করেই যেসব অভিযোগ, তথ্য ও ব্যাখ্যা টিভি পর্দায় বলা হয়েছে
তাদের অধিকাংশই যে ভিত্তিহীন পরবর্তীতে তাই প্রমাণিত হয়েছে। এসব টিভি প্রতিবেদকরা যে পিলখানায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের ধারে কাছেও না গিয়ে কেবল সেনাবাহিনী বিরোধী যে প্রচারণায় লিপ্ত ছিলেন তা উদ্দেশ্যমূলক কিংবা কোনো শক্তির ইঙ্গিত প্রসূত কিনা তা খতিয়ে দেখলে চ্যানেল কর্তৃপক্ষ ভালো করতেন। তারা হয়তো ভাবতেই পারেননি এ ধরনের অপমানসূচক অভিযোগ বিডিআর, প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তা তথা দেশের বিরুদ্ধে লোমহর্ষক চক্রান্তের অংশ। বিদ্রোহী জওয়ানরা এমনকি যদি শতভাগ সঠিক তথ্য দিয়ে থাকেন, তথাপি সংশ্লিষ্ট প্রতিবেদক ও কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেগুলো খতিয়ে দেখা। কেননা তাদের অভিযোগ কিছু ব্যক্তির বিরুদ্ধে হলেও তা মূলত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের পরিপন্থী। হেলিকপ্টার হতে বিডিআর হেডকোয়ার্টারে গুলিবর্ষণ কিংবা দরবার হলে বিডিআর মহাপরিচালক কর্তৃক বিডিআর জওয়ানদের উপর গুলিবর্ষণ, যা চ্যানেলগুলো ফলাও করে প্রচার করেছিল, পরবর্তীকালে সবই ভিত্তিহীন ও মিথ্যে হিসেবে প্রমাণিত হয়। অভিযোগ উঠেছে এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে সম্ভবত সেনাবাহিনী বিরোধী বিশেষ চক্রের প্রভুরাই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে জনমতকে সম্ভাব্য গৃহযুদ্ধে সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্যই নিয়োগ করেছিল। সংশ্লিষ্ট অদূরদর্শী প্রতিবেদকরা না জানতে চেয়েছেন সেনা কর্মকর্তাদের ভাগ্যে কী ঘটেছে এবং তারা কোথায় কেমন আছেন, না চেষ্টা করেছেন বিদ্রোহী জওয়ানদের কথিত অভিযোগের বাস্তবতা, সত্যতা ও যথার্থতা যাচাই করতে। বিডিআর জওয়ানদের মনস্তত্ত্ব অনুভব করার উপস্থিত বুদ্ধিও এসব প্রতিবেদকদের ছিল না। এরা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বহীন ঢালাও অভিযোগ উত্থাপনের সুযোগ দিয়েছিলেন। বিডিআর পোশাক পরিহিত এসব ব্যক্তি আসলেই বিডিআর সদস্য কিনা নাকি বহিরাগত অথবা ভিনদেশী নাগরিক, সে বিষয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনকি টিভি টক শোতে অংশগ্রহণকারী তথাকথিত প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের কেউ কেউ একইভাবে দায়িত্বহীন ও অপরিণামদর্শী মন্তব্য করেছেন। তাদের অনেকেই ব্যাখ্যা, বিশ্লেষণ এবং যুক্তি ছিল উস্কানিমূলক ও একচোখা ধরনের। অনেক অংশগ্রহণকারী তাদের ভারতমুখিতার জন্য ধিক্কৃত, যাদের মূল দায়িত্বই হল বাংলাদেশে ভারতের ভূকৌশলগত স্বার্থ দেখভাল করা। ইলেকট্রনিক্স মিডিয়া যে কায়দায় বিডিআর সদর দফতরে সংঘটিত দুর্ভাগ্যজনক গণহত্যার বিবরণী উপস্থাপন করেছে, তাতে একটি সত্যি বেরিয়ে এসেছে যে তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বাংলাদেশ বিরোধী প্রতিপক্ষের স্বার্থের অনুকূলে কাজ করেছে। তথ্যানুসন্ধানীমূলক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ হিসেবে এমন সব ব্যক্তিবর্গকে বিডিআরে ঢুকানো হয় যারা ভারতমুখী দলসমূহের সাথে যুক্ত ছিল। এছাড়া বিডিআর জওয়ানদের একটি বিপথগামী অংশকে বিপুল অর্থের বিনিময়ে হাত করা হয়। তাদেরকে ব্যবহার করে সেনাবাহিনী বিরোধী ভাবাবেগ বিডিআরের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনী বিরোধী তীব্র ঘৃণা ও ভাবাবেগ জোরদার করার উদ্দেশ্যে নিম্নতর বেতন, স্বল্প রেশন, অধিকতর কাজ, সেনাবাহিনীর কর্মকর্তাদের শৃঙ্খলায়নের প্রক্রিয়া প্রভৃতি স্বাভাবিক ও তুচ্ছ বিষয়কে অতিরঞ্জিত করে প্রচার করা হয়। তাদের মনে এমন ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে যদি বিএসএফ নিজস্ব অফিসার দ্বারা চলতে পারে তবে বিডিআরের ক্ষেত্রে অসুবিধা কোথায়, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কেন সেনা কর্মকর্তা নিয়োগ করা হবে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে কূটনৈতিক ও মিডিয়া প্রচারণা চালিয়ে আসছে, মূলত পাশ্চাত্যের শক্তিধর দেশগুলোকে প্ররোচিত করতে, যাতে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী পুলিশকে গ্রহণ না করে। পিলখানায় গণহত্যার পর ভারত এবং বিভিন্ন সেক্টরে বিদ্যমান স্থানীয় চররা সেনাবাহিনী বিরোধী প্রচারণা জোরদার করে অভিযোগ করে যে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী জঙ্গিদের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সংযুক্তি নিরাপদ নয়। 15 মার্চ 2009 সুশান রামগোপাল নামক জনৈক ভারতীয় নাগরিক জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা এক চিঠিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হতে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। সে ক্ষমতাসীন সরকারের বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে উদ্ধৃত করে অভিযোগ করে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামপন্থীদের অনুপ্রবেশ ঘটেছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, অতি সাধারণ একজন অজ্ঞাত ভারতীয় নাগরিকের চিঠি সংবাদ মাধ্যমে এমন অভাবিত গুরুত্ব পেল কী করে। এতে প্রমাণ হয় যে ভারত সরকার নিজেই বাংলাদেশের স্বার্থ সুনাম ক্ষুণ্ণ এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় হতে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এই চিঠি সুশান রামগোপালের নামে পাঠিয়ে সংবাদ মাধ্যমে অতীব গুরুত্বের সাথে প্রচারের ব্যবস্থা করেছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ সদস্যদের প্রত্যাহার কিংবা শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরূপ প্রতিক্রিয়া সহজেই অনুমেয়। ভারত সরকার ভারতীয় প্রচার মাধ্যম এবং তাদের বাংলাদেশি অনুগামীরা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী জঙ্গিবাদের অনুপ্রবেশের মিথ্যে ও ভিত্তিহীন খবর বিশ্বময় প্রচার করলেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে চরম ও উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ব্যাপক উপস্থিতিকে উপেক্ষা করে। অথচ ভারতীয় জঙ্গিবাদী হিন্দু ও সন্ত্রাসী দল ও গ্রুপের সদস্যরা সাম্প্রদায়িকতায় বিশেষভাবে প্রশিক্ষিত হয়ে প্রকাশ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে প্রবেশ করে সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে উগ্র হিন্দুত্ববাদ ও সন্ত্রাসী তথা অন্তর্ঘাতমূলক চেতনা ছড়িয়ে ভারতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তার দায় দায়িত্ব ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ ও পাকিস্তানের ওপর চাপিয়ে এই তিন পক্ষকে নাজেহাল করতে ভারত সরকারকে প্ররোচিত করে চলেছে। ভারতসহ দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে সক্রিয় সন্ত্রাসী চক্রগুলোর অস্ত্র, গোলাবারুদ, অর্থ ও আশ্রয়ের মূল যোগানদার হল ভারত। অথচ সেই ভারতই বাংলাদেশ ও পাকিস্তানকে ঘায়েল করার উদ্দেশ্যে দেশ দুটিকে সন্ত্রাসবাদীদের লালন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে বিশ্বময় প্রচারণা চালাচ্ছে। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দুনিয়া এই সন্ত্রাসী রাষ্ট্র ভারতকে সাথে নিয়ে সন্ত্রাস মোকাবিলার নামে মুসলিম দেশ দখলের পন্থা অবলম্বন করছে। এবার যে পরিচ্ছেদটি পূর্ব এর নাম ভারতীয় সেনাবাহিনীতে হিন্দুত্ববাদী জঙ্গিবাদ। ভারতীয় সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক এবং তাদের বাংলাদেশি সেবাদাসরা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশে সক্রিয় ইসলামী মৌলবাদের কথা প্রচার করে বেড়ায়। তাদের মতে কতিপয় রাজনৈতিক দলের সাথে মুসলিম জঙ্গিবাদীদের সম্পর্ক রয়েছে। ভারতীয় চরদের উক্তি উদ্ধৃত করে সম্পূর্ণ মিথ্যে পরিসংখ্যান প্রচার করেছে যে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে চাকরিপ্রাপ্তদের ৩৫% মাদ্রাসার ছাত্র। এই মিথ্যে তথ্য যদি সত্যিও হয় তাতেও সেনাবাহিনীতে জঙ্গিবাদের অনুপ্রবেশ হচ্ছে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। মাদ্রাসা শিক্ষার্থীরা সেনাবাহিনীতে প্রবেশের জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণ ও শর্তাবলী পূরণে সক্ষম হলে সে সুযোগ হতে তাদের বঞ্চিত করার অধিকার কারণেই সেনাবাহিনীতে নিযুক্তির আগে সংশ্লিষ্ট ব্যক্তির এমনকি তার পরিবার ও দূর আত্মীয়দের কর্মকাণ্ডের যথাযথ তথ্য সংগ্রহ করা হয়। সুতরাং জঙ্গিদের সেনাবাহিনী কেন, সাধারণ সরকারি চাকরি পাওয়াও সম্ভব নয়। মুসলমান হিসেবে নামাজ পড়া কিংবা দাড়ি রাখা কিংবা ইসলাম নির্দেশিত পথে জীবনযাপন করা মোটেই জঙ্গিবাদ নয়। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীতে মুসলিম জঙ্গিবাদ ঢুকে পড়েছে এ কথা মোটেই সত্যি নয়। অথচ ভারত এবং তার বাংলাদেশি দোসররা ভারতীয় সেনাবাহিনী এবং অন্যত্র হিন্দু সাম্প্রদায়িক জঙ্গি ও জঙ্গি সংগঠনের ব্যাপক অনুপ্রবেশ ও উপস্থিতির বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করে না। ভারতীয় সংবাদ মাধ্যমে এ ধরনের প্রচারণা কদাচিৎ দেখা যায় যে ভারতীয় সেনাবাহিনীতে কংগ্রেস থেকে শুরু করে কমিউনিস্ট, নাস্তিক, চরম হিন্দু উগ্রবাদী, সাম্প্রদায়িক RSS, হিন্দু মহাসভা, বজরং দল, ভারতীয় জনতা পার্টি সহ প্রায় প্রতিটি দল ও গ্রুপের কেবল সক্রিয় কর্মী সমর্থকই নয়, রীতিমতো গোপন সংগঠন রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক জঙ্গিদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করে, যারা ভারতের ঐক্য ও সংহতি অটুট রাখতে সৈন্য ও কর্মকর্তাদের মধ্যে হিন্দু ধর্মীয় ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়। ভারতীয় নীতি নির্ধারকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ভারতকে ঐক্যবদ্ধ রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে বর্ণ, পেশা, অঞ্চল ও রাজনৈতিক আদর্শ নির্বিশেষে হিন্দু ধর্মে বিশ্বাসীদের মধ্যে তীব্র হিন্দুত্ববাদী মৌলবাদ ও সাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটিয়ে বহুধা বিভক্ত হিন্দুদের সক্রিয় এক ও ঐক্যবদ্ধ করা। এই চেতনাবোধ উজ্জীবিত থাকলেই ভারতীয় হিন্দুরা জাতিগত ও বর্ণগত বিদ্বেষ এবং আঞ্চলিক রেষারেষি তথা আর্থ সামাজিক সমস্যা ভুলে গিয়ে ভারতকে কেবল ঐক্যবদ্ধই রাখবে না, বরং চরম দারিদ্র্য ও সামাজিক সংকট সত্ত্বেও ভারতকে তথাকথিত পরাশক্তি হিসেবে বাহ্যিকভাবে হলেও প্রদর্শনার্থে অপ্রয়োজনীয় মাথা ভারী সামরিক বাহিনী গড়ে তোলা যাবে। আর এভাবেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা সম্ভব হবে। মূলত চরম মুসলিম বিরোধী উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত রাখার কারণেই বহুধা বিভক্ত বিক্ষুব্ধ বিচ্ছিন্নতাবাদী ও মাওবাদী যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত ভারত আজও অখণ্ড রয়েছে। আর এর নেপথ্য শক্তি হল চরম হিন্দুত্ববাদী বিশাল ভারতীয় সেনাবাহিনী।
অনাহার ক্লিষ্ট রোগে অপুষ্টিতে পর্যদুস্ত ভারতীয়দের সামনে অখণ্ড হিন্দু ভারতের মূল ঝুলিয়ে ভারত প্রতি বছর সামরিক ব্যয় আশঙ্কাজনক হারে বৃদ্ধি করে চলেছে। 14 লক্ষাধিক ভারতীয় সৈন্যদের প্রায় 10 লাখই ভারতীয় জনগণের বিরুদ্ধে লড়াই করছে। চরম হিন্দুত্ববাদী চেতনা থেকেই ভারতীয় সৈন্যরা নিজেদের প্রবঞ্চিত ও উপেক্ষিত জনগণকে নির্মমভাবে নির্মূল করছে। উল্লেখ্য, কাশ্মীর, পাঞ্জাব, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে যুদ্ধ হচ্ছে মূলত অহিন্দুদের বিরুদ্ধে। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি দমনের নামে ভারতীয় সৈন্যরা এসব অঞ্চলে যে নির্মম কৌশল অবলম্বন করছে তা সন্ত্রাসীদেরকেও হার মানায়। মাওবাদী গেরিলাদের দমনের জন্য ভারতীয় সেনাবাহিনী এখন আরও 11টি রাজ্যে যুদ্ধে লিপ্ত রয়েছে। বিশ্বের অন্য কোনো দেশের সেনাবাহিনী স্বদেশবাসীর বিরুদ্ধে এমন যুদ্ধে লিপ্ত নয়। উগ্র হিন্দু জাতীয়তাবাদী বিষ বাষ্প অক্ষুণ্ণ রেখে তা ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক সংস্থার চরমপন্থী ধর্মান্ধ হিন্দুদের পরিকল্পিত উপায়ে উদ্দেশ্যমূলকভাবে ঢুকিয়ে দেওয়া হয়। ভারতীয় এবং বিদেশি সংবাদপত্র ও প্রতিরক্ষা বিষয়ক সাময়িকীর রক্ষণশীল কায়দায় প্রস্তুত প্রতিবেদনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে হিন্দু সাম্প্রদায়িক চেতনার অধিকারী উগ্রপন্থীদের ব্যাপক অনুপ্রবেশের স্বীকৃতি রয়েছে। এসব প্রতিবেদন নিশ্চিত করে যে প্রতিরক্ষা বাহিনীর ভেতরেই বিভিন্ন হিন্দু সাম্প্রদায়িক উগ্রপন্থী গোপন সংগঠন বহু বছর ধরে সক্রিয় রয়েছে। সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত এবং কর্মরত বহু সংখ্যক কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে উগ্রপন্থী গ্রুপগুলোকে সমন্বয় ও নিয়ন্ত্রণ করে। তাদের মূল দায়িত্ব হল প্রতিরক্ষা বাহিনীর সর্বশাখায় উগ্র হিন্দু জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেয়া ও উজ্জীবিত করা। বিজেপি, শিবসেনা, বজরং দল, দুর্গা বাহিনী, অভিনব ভারত, সনাতন শাস্ত্র, হিন্দুজন জাগৃতি সমিতি, RSS, ভারতীয় হিন্দু পরিষদ প্রভৃতি কট্টর হিন্দু সাম্প্রদায়িক উগ্রবাদী দল ও গ্রুপ ভারতীয় প্রতিরক্ষা সংস্থাসমূহে সক্রিয় রয়েছে, যেগুলো বাস্তব অর্থে তালেবান আল কায়দার চেয়েও জঘন্যতর। এগুলো তাদের অনুসারীদের ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটাচ্ছে। এ কারণে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহে বিজেপি, RSS, BHP, বজরং দল ও তাদের শাখাসমূহের হাজার হাজার অনুসারী ও কর্মী সক্রিয় রয়েছে। এই কারণেই প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থা হতে অবসর নেওয়া অধিকাংশ কর্মকর্তা ও সাধারণ সদস্যরা প্রধানত বিজেপিতে যোগ দেয়। যুব অনুসারী ও সমর্থকদের ভারতীয় প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থায় অফিসার হিসেবে যোগদানের যোগ্যতা সম্পন্ন করার জন্য RSS মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে বনশলা সামরিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন করেছে। ভারতের অন্যান্য রাজ্যে এর শাখা রয়েছে। অবসরপ্রাপ্ত হিন্দুত্ববাদী কর্মকর্তারা এসব সামরিক একাডেমিতে শিক্ষক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করে। বিজেপি, RSS পরিচালিত এসব ধর্মীয় সামরিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় ও মনস্তাত্ত্বিকভাবে উগ্র হিন্দুত্ববাদে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে এসব হিন্দুত্ববাদে উদ্বুদ্ধ উগ্রবাদী হিন্দু যুবকরা নিযুক্তিমূলক পরীক্ষায় অংশ নিয়ে প্রতিরক্ষা বাহিনী ও আধা সামরিক বাহিনীতে চাকরি নেয়। তাদের অতীত শিক্ষা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস, কার্যক্রম কিংবা তাদের রাজনৈতিক পরিচিতি অথবা আদর্শ নিয়ে কেউ কোনো প্রশ্ন কিংবা আপত্তি উত্থাপন করে না। অথবা ভারতীয় প্রতিরক্ষা সংস্থাসমূহে কত শতাংশ সদস্য ধর্মীয়, আদর্শিক বা রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ বা পক্ষপাতমূলক এমন তথাকথিত জরিপ কেউ চালায় না। বিজেপি, RSS পরিচালিত বনশলা সামরিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাড়াও সংবাদ মাধ্যমে মহারাষ্ট্র মিলিটারি ফাউন্ডেশন আত্মঘাতক পাঠক এর নাম এসেছে, যার সাথে জড়িতরা 2008 সনের নভেম্বর মাসে বোম্বাইয়ের 2টো হোটেলে সন্ত্রাসী হামলা চালায়। শিবসেনা প্রধান বাল ঠেকারের অনুসারী অবসরপ্রাপ্ত জেনারেল প্রেমনাথ হান মহারাষ্ট্র মিলিটারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ইহা মূলত শিবসেনার একটি শাখা প্রতিষ্ঠান। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন জেনারেল প্রেমনাথ শিবসেনার সংস্পর্শে আসেন। জেনারেল প্রেমনাথের বিশ্বস্ত শিষ্য কর্নেল জয়ন্ত রাও চৈতাল আত্মঘাতক পাঠকের প্রতিষ্ঠাতা। জেনারেল প্রেমনাথ ও কর্নেল চৈতাল বহুদিন যাবৎ ভারতীয় সেনাবাহিনী ও এর সামরিক নির্বাচন কেন্দ্রের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। তারা সেনা সদস্যদেরকে সন্ত্রাসী সংগঠনে টানতে সক্ষম হন।
জেনারেল প্রেমনাথ এবং কর্নেল চৈতাল যৌথভাবে একটি হিন্দু আত্মঘাতী স্কোয়াড গঠন করে। সংগৃহীত রিক্রুটদের মুম্বাই থেকে 50 কিলোমিটার দূরবর্তী অম্বরনাথ শিল্পনগরীতে প্রশিক্ষণ দেয়া হতো। 30 সদস্য বিশিষ্ট প্রতিটি ব্যাচকে 15 দিন ধরে প্রশিক্ষণ দেয়া হতো। জেনারেল প্রেমনাথ ও কর্নেল চৈতাল স্বীকার করেছেন, আত্মঘাতী দলের সদস্যরা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে অন্তর্ঘাতমূলক হামলা চালায়। সবচেয়ে বিব্রতকর ও লোমহর্ষক বিষয় হল, ভারতের অভ্যন্তরে বিবিধ অপরাধ কর্মের সাথে প্রেমনাথ ও চৈতালের সংগঠনের জড়িত থাকার তথ্য পুলিশ বারংবার পেয়েছে, কিন্তু অদৃশ্য শক্তির হস্তক্ষেপের কারণে প্রত্যেকবারই পুলিশি তদন্ত মাঝপথে থেমে যেত। 2002 সনে চালানো এক তদন্তে চৈতালের সাথে যুগপতভাবে সেনাবাহিনী ও হিন্দু সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ উদ্ঘাটিত হয়, কিন্তু চৈতালকে গ্রেপ্তারের প্রাক্কালে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডকে মাঝপথে থেমে যেতে হয়, কারণ থেমে যাবার নির্দেশ র থেকেই আসে। প্রকাশ হয়ে যাওয়া এক খবরে বলা হয়েছে, র হিন্দুত্ববাদী গ্রুপগুলোর প্রশিক্ষিত সন্ত্রাসীদের ভারতের সব প্রধানমন্ত্রীর সময়ে ব্যবহার করেছিল। এই কারণেই র মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে ঘটানো সব অপরাধী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের প্রশ্নে নমনীয় পন্থা অবলম্বন করে। বাবরি মসজিদ ধ্বংস, গোর্দা স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগ, খ্রিস্টান হত্যা, মালেগাঁওতে বোমা হামলা, গুজরাটে মুসলিম বিরোধী গণহত্যা, পাকিস্তানগামী সমঝোতা, ট্রেনে বোমা হামলা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব সাম্প্রদায়িক লোমহর্ষক দাঙ্গায় হিন্দু উগ্রপন্থীদের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। কর্নেল শ্রীকান্ত পুরোহিত গ্রেফতার হবার পর মালেগাঁওয়ে বোমা হামলা এবং সমঝোতা এক্সপ্রেসে RDX ব্যবহার করে অগ্নিসংযোগ ও বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসব খবরে ভারতীয় সংবাদপত্রসমূহ যখন সয়লাভ, ঠিক সেই মুহূর্তে 26 নভেম্বর 2008 বোম্বাইয়ে পুনরায় বোমা হামলা চলে। তাজ্জবের ব্যাপার হলো, বোমা হামলার 15 মিনিটের মধ্যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান হেমন্ত কারকারি নিহত হয়। তার নিহত হওয়াকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করে ভারতীয় সংবাদ মাধ্যমে অভিযোগ করে যে ভারতীয় উগ্র হিন্দুরাই তাকে হত্যা করে, যেহেতু তিনি মালেগাঁও বোমা হামলা এবং সমঝোতা ট্রেনে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন। তদন্তে অন্যান্যের মধ্যে এসব হামলার সাথে শ্রীকান্ত প্রসাদ পুরোহিতের জড়িত থাকার প্রমাণ বেরিয়ে আসে। লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত জেনারেলের প্রেমনাথের আত্মঘাতী দলের সদস্য ছিলেন। রমেশ উপাধ্যায় নামক জনৈক মেজর ও লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের সাথে অভিযুক্ত হন। সন্ত্রাস বিরোধী স্কোয়াড সমঝোতা এক্সপ্রেসে সন্ত্রাসী হামলা এবং মালেগাঁওতে বোমা হামলার সাথে আরও 2 জন কর্নেল জড়িত থাকার কথা ঘোষণা করে। ATS হিন্দু সন্ত্রাসীদের নেটওয়ার্ক সম্পর্কে শীঘ্রই আরও বিস্তারিত তথ্য প্রকাশের ঘোষণা দেয়। ঠিক ওই সময়ে মুম্বাইয়ে বোমা হামলা ঘটে। এই ঘটনার প্রাক্কালে ATSকে প্রদত্ত সরকারি সাহায্যের সহযোগিতা প্রদান হঠাৎ বন্ধ হয়ে যায়। কারকারিকে প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান হতে হত্যার হুমকি দেওয়া হয়। তাকে হত্যার নকশা এমনভাবে তৈরি হয় যাতে হত্যাকাণ্ডের দায়িত্ব সম্পূর্ণরূপে পাকিস্তানের ওপর বর্তানো যায়, কিন্তু শেষ পর্যন্ত এই আত্মঘাতী পাঠককেই দায়ী করা হয়। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের সাথে পঞ্চমারিতে মোতায়েনকৃত প্যারাশুট রেজিমেন্টের বাঘাদিত্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল কাপুর সন্ত্রাসী কার্যক্রমের সাথে সেনা কর্মকর্তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেননি। মালেগাঁওতে বোমা হামলায় 6 জন মুসলমান নিহত হন। মহারাষ্ট্র ATS মালেগাঁও বোমা হামলা মামলার তদন্ত চালিয়ে আদালতে পেশকৃত 4000 পৃষ্ঠার চার্জশিটে ওই হামলার সাথে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনসমূহের জড়িত থাকার প্রমাণাদি উল্লেখ করে। 10 জন পুরুষ ও 1 জন মহিলাকে এই মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়। এরা হলো কর্মরত লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত, হিন্দু সাধুমস্তি অমৃতানন্দ ওরূপে দয়ানন্দ পাণ্ডে, সাধবী প্রজ্ঞা সিং ঠাকুর, শিবনারায়ণ সিং, শ্যাম বাউরাল লাল সাহু, অবসরপ্রাপ্ত মেজর রামেশ শিবাজি উপাধ্যায়, সমীর কুলকার্নি, রাকেশ দত্তরাম, অজয় রাহিকার প্রমুখ। মেজর রমেশ উপাধ্যায় ভারতীয় সংঘ পরিবারের সামরিক শাখা অভিনব ভারতের সাথে যুক্ত। পুরোহিত নেতৃত্বাধীন চক্রের দায়িত্ব ছিল মুসলিম স্থাপনার উপর হামলা চালিয়ে তার দায়িত্ব ছিল মুসলমানদের উপর চাপিয়ে দেয়া।
মুসলিম স্থাপনার ওপর পরিচালিত প্রতিটি হামলার পর এই মর্মে প্রচার চালানো হয় যে মুসলমানরা বোমা তৈরি কিংবা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর জন্য বোমা বহন করে নিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে, মুসলিম স্থাপনা ধ্বংস হয় কিংবা মুসলমান মারা যায়। বোমা হামলার পরপরই অজ্ঞাত ব্যক্তি কোনো মুসলিম সংগঠনের পক্ষ থেকে ফোন করে হামলার দায়িত্ব স্বীকার করত। বাস্তবে ওইসব ফোনকারী ছিল হিন্দু এবং মুসলমানদের উপর হামলার দায়িত্ব চালানোর উদ্দেশ্যে মুসলিম ব্যক্তি ও সংগঠনের নাম ব্যবহার করে। এ ধরনের ভুয়া সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ ভারতের বিভিন্ন স্থান হতে সম্পূর্ণ নিরপরাধ মুসলমানদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য চরম নির্যাতন চালানো হয়। ভারতীয় সাময়িক ফ্রন্টলাইন জানিয়েছেন, উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা মুসলিম মসজিদে হামলা চালিয়ে মুসলমানদেরকেই হামলার জন্য দায়ী করে। ফ্রন্টলাইন জানায়, নভেম্বর 2003 মহারাষ্ট্রের পরবাহানিস্থ মোহাম্মদিয়া মসজিদের ভেতর বোমা বিস্ফোরণ ঘটে। আগস্ট 2004 মহারাষ্ট্রের জলনাস্থ কাদেরিয়া মসজিদের ভেতর বোমা বিস্ফোরিত হয়। একই বছর মহারাষ্ট্রের মির্জাউল উলুম মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ফলে অনেক ছাত্র জখম হয়। 29 সেপ্টেম্বর 2009 মহারাষ্ট্রের মালেগাঁওতে মুসলিম অধ্যুষিত ভিক্ষুক এলাকায় বোমা বিস্ফোরণে 5 জন নিহত এবং 89 জন আহত হয়। জিজ্ঞাসাবাদের সময় লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত স্বীকার করে যে 2008 সনের 29 সেপ্টেম্বর সিএমই অফিসের সন্নিকটে বোমা পাতার জন্য সে সব ধরনের কৌশলগত সাহায্য করেছিল। দ্বিতীয়বারের মতো নিদ্রাচ্ছন্ন অবস্থায় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ফরিদাবাদ ভিত্তিক সন্ত্রাসী চক্র অভিনব ভারতের আধ্যাত্মিক গুরু কর্তৃক আদৃষ্ট হয়ে সে ব্যক্তিগতভাবে মালেগাঁও হামলা পর্যবেক্ষণ করেছিল। পুরোহিত এবং অভিনব ভারতের সাফল্য এখানেই যে তারা মুসলিম বিরোধী হামলায় মুসলমানদেরকে ব্যবহার করতে সক্ষম হয়েছিল। মালেগাঁও হামলায় পুরোহিত মাত্র 25,000 রুপি ব্যয় করেছিল। সে স্বীকার করে যে কাশ্মীরি মুসলিম অধ্যুষিত পুনার একটি এলাকা হতে সে আরডিএক্স বিস্ফোরক সংগ্রহ করে। সম্ভবত এটাও ছিল তার মুসলমানদের বিরুদ্ধে আরেকটি মিথ্যাচারিতা। এটিএস দাবি করে যে 2007 সনের 17 ফেব্রুয়ারি পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণে ব্যবহৃত আরডিএক্স বিস্ফোরক সে ভগবান নামক জনৈক সন্ত্রাসীকে সরবরাহ করে, যে হামলায় নিহত 68 জন যাত্রীর অধিকাংশই ছিল পাকিস্তানি নাগরিক। সরকারি উকিল অজয় মিশ্র বলেন, অভিনব ভারতের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতকে 2.5 লাখ রুপি প্রদান করে। কানীপুর হতে গ্রেফতারকৃত স্বঘোষিত পুরোহিত মহস্ত অমিনানন্দ দেব ওরূপে দয়ানন্দ পাণ্ডে স্বীকার করে যে তার নির্দেশে কর্নেল পুরোহিত মালেগাঁওতে ব্যবহৃত আরডিএক্স বিস্ফোরক সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার থেকে সংগ্রহ করেছিল। তথ্যমতে পাণ্ডে ভোপাল, জবলপুর এবং ফরিদাবাদে বোমা বিস্ফোরণ পূর্ব সব গোপন বৈঠকে উপস্থিত ছিল। অতীব সতর্কতার সাথে অভিযানগুলো তদারকি করে এবং অবৈধ পন্থায় আসা অর্থায়নেও ছিল তার দায়িত্ব। বিশ্বাস করা হয় যে ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে ঝরে পড়া পাণ্ডে এমন 2 জন অভিযুক্তদের সহযোগিতা করেছিল যারা আত্মগোপন করেছে। এদের একজন ছিল রামজি কালসাঙ্গারা, যে মালেগাঁও শামের ডাঙ্গায় অন্য সন্ত্রাসী প্রজ্ঞা সিং ঠাকুরের নিজস্ব মোটরসাইকেলে বোমা পেতেছিল। চার্জশিটে সর্বাধিক ভীতিকর ও অবাক করার মতো প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ভারতকে পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে পুরোহিত ইসরায়েলে একটি প্রবাসী সরকার গঠনের চক্রান্তে জড়িত ছিল। পুরোহিতের পরামর্শ ছিল ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 14 লাখ থেকে বাড়িয়ে 1 কোটিতে উন্নীত করা। প্রতিরক্ষা মন্ত্রীর নাম হবে যুদ্ধমন্ত্রী। পাণ্ডের পরামর্শ ছিল পাকিস্তানের নাম উল্লেখ করা উচিত নয়, যেহেতু তাদের পরিকল্পনায় এটা অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। বিদেশ নীতির প্রশ্নে পুরোহিতের পরামর্শ, হারানো ভূখণ্ড উদ্ধার কিংবা নিয়ন্ত্রণ রেখাকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত ভারত যুদ্ধে লিপ্ত এমন ঘোষণা দেয়া হোক। সে ইসলামী ও খ্রিস্টান আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে বৌদ্ধ ও হিন্দুদের সমন্বয়ে ঐক্য গড়ে তোলার পরামর্শ দেয়। অন্যদিকে পুরোহিত বাংলাদেশে সন্ত্রাসী গ্রুপ গঠনের উদ্দেশ্যে কিছু সংখ্যক হিন্দুকে জোগাড় করে। প্রয়োজনীয় পরামর্শ প্রদানের উদ্দেশ্যে পুরোহিত কলিকাতায় বাংলাদেশি হিন্দু সন্ত্রাসীদের একটি সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। এসব কিছু প্রমাণ করে যে সে তার অজ্ঞাত ভারতীয় এবং এর বাইরের সম্ভবত ইসরায়েলি প্রভুদের কাছ থেকে শক্তি সমর্থন পাচ্ছিল। 29 সেপ্টেম্বর 2008 মালেগাঁও বোমা বিস্ফোরণের তদন্তে প্রমাণ মেলে যে
গ্রেফতারকৃত আসামিরা হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে স্লিপার সেল পাঠাতে চেয়েছিল। 5 বছর আগে সন্ত্রাসী কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত এমন 54 জন সন্ত্রাসীকে পুলিশ এ পর্যন্ত শনাক্ত করতে পেরেছে। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণার্থী সন্ত্রাসীদের বলা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদেরকে যথাযথ অধিকার দেয়া হয় না। অভিনব ভারতের সহ-প্রতিষ্ঠাতা সমীর কুলকার্নিকে জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য যে মালেগাঁও বিস্ফোরণে নিহত 6 জনের মধ্যে একজন আসামিও ছিল। কুলকার্নি পুলিশকে জানায় যে সংগঠনটি দ্রুত বিস্তৃতি লাভ এবং সারা দেশে প্রায় 5,000 সদস্য ছিল। তাছাড়া বাংলাদেশেরও বেশ কজন সদস্য ছিল। অভিনব ভারতের কর্মীদেরকে হিন্দুদের ওপর হামলার প্রতিশোধ নেয়ার প্রশিক্ষণ দেয়া হয় এবং তাদেরকে চুপ থাকতে বলা হয়। কেবলমাত্র নির্দেশ দেওয়ার পরেই তাদেরকে কাজে নামতে বলা হয়। বাংলাদেশি হিন্দুদের ওপর কথিত হামলা সম্বন্ধে তাদের মস্তিষ্ক ধোলাই করা হয় এবং কর্মীরা বাংলাদেশে একটি শাখা খুলতে চেষ্টা করেছিল। কালকার্নি আটক হবার খবর শোনা মাত্র অভিনব ভারতের বাংলাদেশি সন্ত্রাসীরা ভারত থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। পুলিশ জানতে পেরেছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কয়েকজন গোপন বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতে গমন করে। সুলেখা.com জানায় যে এটিএস মালেগাঁও বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর প্রভাকর কুলকার্নি সহ 2 জন সাবেক সেনা কর্মকর্তাকে আটক করে। কেন্দ্রীয় হিন্দু সামরিক শিক্ষা পরিষদ কর্তৃক পরিচালিত নাসিকস্থ বনশলা সামরিক মহাবিদ্যালয়ে যাবার আগে কুলকার্নি সামরিক টেরিটোরিয়াল আর্মিতে 12 বছর চাকরি করেছিল, আর অন্য কর্মকর্তারা কাজ করত সামরিক গোয়েন্দা শাখায়। আটককৃত হিন্দু চরমপন্থী প্রজ্ঞা ঠাকুর, শিবনারায়ণ সিং, কালসান গ্লাম প্রভৃতিকে জিজ্ঞাসাবাদের সময় সেনা কর্মকর্তাদের নাম বেরিয়ে আসে। কুলকার্নি ও উপাধ্যায়কে একটি সামরিক স্কুল পরিচালনার জন্য সন্দেহ করা হয়। ভারতে কর্মরত এবং সাবেক সেনা কর্মকর্তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ও জড়িত থাকার বিষয়টি অশনি সংকেত বিশেষ। এতে এটাই প্রমাণিত হয় যে ভারতীয় সেনাবাহিনীতে সাম্প্রদায়িক উগ্রবাদীদের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। সমালোচকদের বিশ্বাস, ভারতীয় হিন্দু পরিষদ, আরএসএস, বজরং দল, বিজেপি প্রভৃতি যুগ যুগ ধরে অবিরাম হিন্দুত্ববাদী মতবাদের মাদকতা প্রচারের কারণে এ ধরনের উগ্রতা ও হিংস্রতা সময়ের ব্যবধানে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষা বিভাগের মতো স্পর্শকাতর বিভাগেও ছড়িয়ে পড়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। আগামী পর্বে দেখা হবে নতুন অধ্যায় নিয়ে, এবং আগামী পর্বে আমরা এই বইটির 4র্থ অধ্যায় পড়ব, যার নাম ব্যাপক গণহত্যা, যেখানে আপনি জানতে পারবেন পিলখানা হত্যাকাণ্ডের মূল রূপকার কে ছিল এবং সেখানে ছদ্মবেশী খুনিরাই বা কে ছিল, এবং হত্যাকাণ্ড কিভাবে বাস্তবায়িত হয়, সেখানে সরকারের ভূমিকা কী ছিল, এছাড়াও নানান পরিচ্ছেদ দিয়ে সাজানো আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি এই অধ্যায়টি ভালো লেগেছে এবং আপনারা পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।